জীবন, যেটা খুবই সহজ একটি শব্দ, কিন্তু বাস্তবে কি জীবন সত্যি এতটা সহজ? জীবনের মানেটা কিন্তু এক একজনের কাছে এক এক রকম, কারণ প্রত্যেকেরই জীবনে থাকে আলাদা আলাদা পরিস্থিতি, আলাদা আলাদা স্বপ্ন। আর স্বপ্ন পূরণের রাস্তাটাও এক এক মানুষের কাছে এক এক রকম। কিন্তু আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের জীবনে নিজেদের স্বপ্ন পূরণ করাটা যেন একটু বেশি কঠিন, কারণ ছোট থেকেই তাদেরকে সমাজের বিভিন্ন জায়গাতে হতে হয় অবহেলিত এবং অপমানিত, যেটা কিনা তাদের বেঁচে থাকার ইচ্ছেটাকেই শেষ করে দেয়। তবে তারপরও তারা হাল না ছেড়ে নিজের মতো করে এগিয়ে যায়। এমনই এক অবহেলিত ছেলের গল্প বলবো আজ, যাকে কিনা কোনো এক কারণে ছোট থেকেই সমাজের কাছে হতে হয়েছে অবহেলিত এবং অপমানিত। এমনকি নিজের বাবাও তাকে ছুড়ে ফেলে দিয়েছিল সমাজের বেড়াজালে। তার জন্মই যেন হয়েছিল জীবনের প্রতিটি পদক্ষেপে হেরে যাওয়ার জন্য, কিন্তু তারপরও সে বারবার ঘুরে দাঁড়িয়েছে। সকলের অবহেলা এবং হাসি ঠাট্টার পাত্র হয়েও সে পৃথিবীর বুকে তৈরি করেছে এক মহা ইতিহাস। আপনি যদি আপনার জীবন যুদ্ধে হেরে গিয়ে থাকেন এবং আপনার জীবন নিয়ে যদি আপনার কোনো অভিযোগ থেকে থাকে, তাহলে আজকের এই গল্পটি আপনার জন্য। কারণ এই গল্পটি কিছুটা হলেও আপনার জীবনের হতাশা দূর করে দেবে এবং আপনাকে দেবে বেঁচে থাকার এক নতুন অনুপ্রেরণা। তাহলে চলুন ঘুরে আসা যাক জীবন যুদ্ধে হার না মানা একজন মানুষের জীবনের গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ব্রেড নামক একটি ছেলেকে দেখে। ব্রেডের বয়স ছিল মাত্র 6 বছর। ব্রেড এখানে আমাদের সকলকে উদ্দেশ্য করে বলছিল, আমি হলাম ব্রেড। অন্য 4-5টা সাধারণ মানুষের মতো আমার জীবন নয়, বরং আমার জীবনকে বলা যায় কিছুটা অসাধারণ। যদিও প্রতিনিয়ত আমি আমার লাইফটাকে উপভোগ করার চেষ্টা করি, কিন্তু সবসময় আমার কাছের মানুষেরাই আমাকে মনে করিয়ে দেয় আমার জীবনের সবচাইতে বড় দুর্বলতার কথা। আসলে ব্রেডের একটি সমস্যা ছিল, যেটাকে বলা হয় টোরেট সিনড্রোম। এটা ছিল বিশেষ এক ধরনের রোগ। যদিও পৃথিবীতে খুবই কম সংখ্যক মানুষদেরই এই রোগটি থাকে, তবে এই রোগটির জন্য শরীরে কোনো ধরনের সমস্যা হয় না। কিন্তু যে সমস্ত মানুষদের এই রোগটি থাকে, হঠাৎ করেই তাদের মুখ দিয়ে অদ্ভুত কিছু আওয়াজ বের হয় এবং তাদের ব্রেন শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে সিগন্যাল পাঠায়, যার ফলে শরীরের নির্দিষ্ট সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো কিছুক্ষণ পরপরই অদ্ভুতভাবে নড়ে ওঠে। তো ব্রেডেরও ছিল এই একই সমস্যা। সে চাইলেও তার এই সমস্যাটিকে কন্ট্রোল করতে পারে না, যার ফলে তাকে বিভিন্ন জায়গাতে লজ্জিত হতে হয়। তবে ছোটবেলা থেকেই ব্রেড ছিল অনেক জিনিয়াস একজন বাচ্চা, এমনকি সে অনেক বুঝদার ছিল। যদিও ব্রেড বাকি বাচ্চাদের সঙ্গে মিশতে চাইতো, কিন্তু স্কুল থেকে শুরু করে সমস্ত জায়গাতেই ব্রেডকে নিয়ে সবাই মজা করত। এমনকি ব্রেডের অসুস্থতার জন্য তার মুখ দিয়ে যেরকম আওয়াজ বের হয়, সবাই তাকে ঠিক তার মতো করেই আওয়াজ বের করে তাকে ব্যঙ্গ করত, যার ফলে ব্রেড খুবই কষ্ট পেত। এমনকি ক্লাসরুমে বসে সে যখন ক্লাস নিত, তখন তার মুখ দিয়ে বারবার আওয়াজ বের হওয়ার কারণে ক্লাস টিচাররাও তার প্রতি খুবই বিরক্ত ছিল। আসলে সবাই মনে করত যে ব্রেড হয়তো এটা দুষ্টুমি করে ইচ্ছে করেই করে, কারণ এই ধরনের রোগের সঙ্গে মানুষ সচরাচর পরিচিত ছিল না। তো একদিন যখন ব্রেড তার ক্লাসরুমে বসে বাকি স্টুডেন্টদের সঙ্গে পরীক্ষা দিচ্ছিল, তখন কিছুক্ষণ পরপরই তার মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল, যার ফলে সমস্ত স্টুডেন্টরা তাকে নিয়ে হাসাহাসি করছিল। এতে করে ক্লাস টিচার খুবই রেগে যায় আর সে ব্রেডকে বলে, ব্রেড, তুমি কি চাইছো? তুমি কি এটাই চাইছো যে তোমার জন্য বাকি স্টুডেন্টদের লেখাপড়া নষ্ট হোক? বারবার তোমাকে নিষেধ করার পরও তুমি একইভাবে শব্দ করে যাচ্ছ। এভাবে করলে তো তোমাকে আমাদের স্কুলে রাখাই সম্ভব নয়। এক্ষুনি সবার সামনে এসে দাঁড়াও আর সবাইকে সরি বলে তাদেরকে কথা দাও যে আজকের পর থেকে তুমি এই ধরনের শব্দ আর কোনোদিনও করবে না। ব্রেড তখন টিচারের কথা মতো সামনে চলে যায় আর সে এখানে সবাইকে বলে, আমি খুবই দুঃখিত আর আমি তোমাদের কাছে অনেক বেশি লজ্জিত, কিন্তু আসলে আমার এই সমস্যাটির উপর আমার নিজের কোনো নিয়ন্ত্রণ নেই। তবে আমি কথা দিচ্ছি যে আমি যতটুকু সম্ভব নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। এই বলে ব্রেড যখন তার সিটে গিয়ে বসে, ঠিক তখনই আবারও না চাইতে এসে শব্দ করতে শুরু করে, যার ফলে ব্রেডকে ক্লাস থেকে বের করে প্রিন্সিপালের রুমে পাঠিয়ে দেওয়া হয়। এরপর সেখানে ব্রেডের মা আসে। প্রিন্সিপাল তখন ব্রেডের মাকে ব্রেডের নামে কমপ্লেন জানায় এবং সে তাকে এটাও বলে যে তারা আজকের পর থেকে ব্রেডকে আর এখানে রাখবে না, কারণ ব্রেডের জন্য নাকি ক্লাসের অন্যান্য বাচ্চাদের অনেক সমস্যা হয়। কিন্তু ব্রেডের মা এখানে প্রিন্সিপালকে বলে, দেখুন স্যার, আমার ছেলেটা তো ইচ্ছে করে এমন করছে না, আপনাদের সবার একটু ওর সাথে মানিয়ে নেওয়া উচিত। একটা বাচ্চার অসুস্থতার কারণে তাকে আপনি স্কুল থেকেই বের করে দিতে চাইছেন। কিন্তু প্রিন্সিপাল এখানে ব্রেডের মাকে বলে, আপনি আমাকে কোনো কিছু শেখাতে আসবেন না। আপনার ছেলেকে আপনি চেনেনই না। ও ইচ্ছে করে ওর মুখ দিয়ে এমন সাউন্ড বের করে যাতে করে ওর ক্লাসমেটদেরকে ডিস্টার্ব করতে পারে। ব্রেড যে কতটা দুষ্ট প্রকৃতির ছেলে এটা আমরা সবাই বুঝে গিয়েছি, তাই ব্রেডকে এক্সপেল করা হলো। আপনি চাইলে কোনো স্পেশাল স্কুলে আপনার বাচ্চাকে দিতে পারেন। একথা শুনে ব্রেডের মা খুবই কষ্ট পায়, এমনকি সে প্রিন্সিপালের উপর রেগে গিয়ে ব্রেডকে নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। ব্রেড তখন তার মাকে জানায় যে সে আর পড়তে চায় না, সে স্কুলে যেতে একদমই পছন্দ করে না, সে স্কুলকে ঘৃণা করে। কিন্তু ব্রেডের মা বুঝতে পারে যে ব্রেড তার মনের কষ্ট থেকে এই কথাগুলো বলছে। এভাবে করে প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। একদিন বিকেলবেলা আমরা ব্রেডকে তার ছোট ভাই জেফের সঙ্গে দেখতে পাই। আসলে এই পৃথিবীতে ব্রেডকে যদি কেউ ভালোবেসে থাকে, তাহলে সেটা হচ্ছে তার ছোট ভাই এবং তার মা। ব্রেডের দুষ্টুমি, মারামারি, খুনসুটি এই সমস্ত কিছুই ছিল তার ছোট ভাই জেফের সঙ্গে। তো তারা দুই ভাই এখানে প্রতিযোগিতা করতে করতে তাদের বাবার সঙ্গে দেখা করতে যায়। আসলে তাদের বাবা মায়ের কিছুদিন আগে ডিভোর্স হয়ে গিয়েছে আর তাদের বাবা আরেকটি বিয়েও করেছে। তবে জেফ এবং ব্রেড তাদের বাবা মা দুজনকে খুব ভালোবাসে। তাদের বাবা আবার প্রতি সপ্তাহে তাদের দুজনের সঙ্গে দেখা করতে আসে। তবে বলা যায় ব্রেডের সঙ্গে নয়, বরং সে জেফের সঙ্গেই দেখা করতে আসতো,
কারণ সে আসলে তার ছোট ছেলে জেফকে অনেক বেশি ভালোবাসতো। আর ব্রেডের ওই সমস্ত অদ্ভুত আওয়াজের কারণে বাকিদের মতো সেও ব্রেডকে একদমই পছন্দ করতো না। তার কাছেও মনে হতো যে তার ছেলে হয়তো দুষ্টুমি করে এমনটা করছে, তাই সে ব্রেডকে সবসময় শাসন করত। ব্রেডের বাবার নাম ছিল নরম্যান। তো এখানে যখন ব্রেডের আবারও সেই সাউন্ড বের হচ্ছিল, তখন তার বাবা তার উপর প্রচন্ড রেগে যায়। আর সে তাকে বলে যে এরপর থেকে সে যেন এই ধরনের সাউন্ড বের না করে। সে কেন মানুষকে ডিস্টার্ব করার জন্য এমন করে সবসময়। কিন্তু ব্রেড মন খারাপ করে বলে, আমি তো এটা চাইলেও নিয়ন্ত্রণ করতে পারি না বাবা। কিন্তু ব্রেডের বাবা ভাবছিল যে সে মিথ্যে বলছে। এরপর সে জেফকে সেখানে আদর করে বিদায় জানায়। তবে ব্রেডের দিকে সে খেয়ালই করে না। যদিও এতে ব্রেডের খুবই মন খারাপ হয়, কিন্তু ব্রেডি এখানে নিজে থেকে তার বাবাকে জড়িয়ে ধরে। তবে তার বাবা তখন তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে সে তাকে বলে যায় যে সে যেন নিজেকে নিয়ন্ত্রণ করে। এরপর আমরা দেখতে পাই যে ব্রেড তার মাকে তার বিজনেসে হেল্প করতে এসেছে। তার মা যেহেতু একজন সিঙ্গেল মাদার ছিল, তাই সে জীবিকা নির্বাহের জন্য একটি বিউটি অ্যান্ড ফ্যাশন হাউস খুলেছে। তবে আজকে যখন ব্রেড তার ভাইয়ের সঙ্গে সেখানে খেলছিল, তখন সেখানে একজন কাস্টমার আসে। ফলে ব্রেড একটি সেলফের ভেতরে লুকিয়ে পড়ে, যাতে করে তার শব্দের জন্য কাস্টমারদের ডিস্টার্ব না হয়। কিন্তু সেই কাস্টমারটি সেই সেলফের ভেতরেই কাপড় খুঁজতে যায়। আর সেখানে সে ব্রেডের সেই অদ্ভুত আওয়াজ শুনতে পায়। সে তখন ব্রেডের মাকে বলে, আপনার ছেলের সমস্যা কি? কিছুক্ষণ পরপরই ও তো একদম কুকুরের মতো আওয়াজ করছে। আপনি ওকে ভালো একজন কবিরাজ দেখান। তবে মহিলাটির কথায় ব্রেডের মা অনেক কষ্ট পেলেও সেখানে তার কোনো কথায় পাত্তা না দিয়ে তাকে বলে, কাপড় নিলে নিন, না হলে এখান থেকে চলে যান। তো এবার কিছুদিন পর ব্রেডের একটি বেসবল ম্যাচ ছিল। আর এই ম্যাচটি দেখতে ব্রেডের বাবা নরম্যান এবং তার ভাই জেফও এসেছে। ব্রেড এতে অনেক খুশি হয়। তো এখানে দেখা যায় যে ব্রেড অনেক ভালো পারফরমেন্স করছে, যার ফলে নরম্যান এবং জেফ খুবই খুশি হয়ে যায়। তবে এখানেও জেফের বারবার টোরেট সিনড্রোম দেখা দিচ্ছিল। জেফের বাবা তখন বারবার দূর থেকে জেফকে থামতে বলে। সে তাকে এমনটা করতে নিষেধ করছিল। তো ম্যাচটি বেশ ভালোভাবেই শেষ হয়। এরপর নরম্যান তার দুই ছেলের সঙ্গে যখন গল্প করছিল, তখনও কিছুক্ষণ পরপরই ব্রেডের মুখ দিয়ে সাউন্ড বের হচ্ছিল, যার ফলে সেখানকার সমস্ত মানুষেরা তাদের দিকে বারবার তাকাচ্ছিল। নরম্যান এতে খুবই লজ্জায় পড়ে যায়। সে বারবার ব্রেডকে থামতে বলে, কিন্তু ব্রেড না থামলে সে তখন তাদের দুজনকে নিয়ে কোনো মতে সেখান থেকে চলে যায়। এরপর নরম্যান যখন তাদের দুই ভাইকে তাদের বাড়িতে ড্রপ করে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল, তখন সে গাড়িতে বসে তাদের দুই ভাইকে গল্প শোনাচ্ছিল যে কিভাবে তার সঙ্গে তাদের সৎ মায়ের দেখা হয়েছে, যার নাম ছিল আটলান্টা। এরপর নরম্যান এখানে ব্রেড এবং জেফকে বলে আজ থেকে আটলান্টাকে মা বলে ডাকতে। ব্রেড তখন তাকে বলে, কেন বাবা, আমাদের মা তো এখনো বেঁচে আছে, তাহলে আমরা কেন অন্য আরেকজন মহিলাকে মা বলে ডাকতে যাব? একথা শুনে নরম্যান কিছুটা রেগে যায়। আর সে তার দুই ছেলেকে এই পুরো বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করে। কিন্তু তার কথা বলার মাঝখানে বারবার ব্রেডের টোরেট সিনড্রোম দেখা দিচ্ছিল। এতে করে এক পর্যায়ে নরম্যান তাকে অনেক জোরে ধমক দেয়। আর সে তাকে বলে, তোমাকে কতক্ষণ থেকে বলছি চুপ থাকতে, তুমি তারপরে আমার কথার মাঝখানে এই একই আওয়াজ করেই যাচ্ছ। তোমার জন্য আমাকে কত জায়গাতে লজ্জিত হতে হয় সেটা কি তুমি জানো? তোমার মা তোমাকে এসব শিখিয়েছে, তাই না? আমি তোমাদের সাথে থাকলে তোমাকে অন্তত এতটা বেয়াদব বানাতাম না। এখনো সময় আছে, ভদ্র হতে শেখো ব্রেড। নরম্যানের এসব কথা শুনে ব্রেড অনেক কষ্ট পায়। তার চোখ একদম অশ্রুতে ছলছল করছিল, কিন্তু সে কোনো মতে নিজের কান্না ধরে রাখে। এরপর আরো বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। ব্রেডের মা এলিজা ব্রেডকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল। সে আসলে ব্রেডের এই রোগটি সম্পর্কে কিছুই জানতো না, তাই সে বুঝতে পারছিল না যে কোথায় নিয়ে গেলে ব্রেড ভালো হবে। তবে সে একজনের পরামর্শ অনুযায়ী ব্রেডকে নিয়ে সে অনেক ভালো একজন সাইকিয়াট্রিস্টের কাছে যায়। তো ব্রেডের এই সমস্ত কন্ডিশন দেখে সে ব্রেডকে নানা ধরনের প্রশ্ন করে, যে সে তার মা বাবার উপর কোনোভাবে নারাজ কিনা, অথবা তাদের ডিভোর্সের কারণে সে ডিপ্রেসড কিনা। যদিও ব্রেড জানায় যে তার এমন কোনো সমস্যা নেই, বরং সে তার লাইফে যেমন আছে সেটাকে সে অনেক উপভোগ করে। কিন্তু তারপরও সাইকিয়াট্রিস্ট এলিজাকে বলে যে তার সঙ্গে তার হাজবেন্ডের ডিভোর্সের কারণে ব্রেডের এমনটা হয়েছে। কিন্তু এলিজা এই উত্তরে সন্তুষ্ট ছিল না, কারণ ব্রেডের এই সমস্যা তাদের ডিভোর্সের আগে থেকেই ছিল। তাই সে তখন ব্রেডকে নিয়ে সোজা একটি লাইব্রেরিতে চলে যায়। তবে ব্রেড লাইব্রেরির বাইরেই তার মায়ের জন্য অপেক্ষা করতে চায়, কারণ ভেতরে গিয়ে সে কোনো মানুষের ডিস্টার্বের কারণ হতে চায় না। ব্রেডের কথা শুনে ব্রেডের মা তখন একাই লাইব্রেরির ভেতরে চলে যায়। আর সে দ্রুত সেখান থেকে কয়েকটি বই নিয়ে বাড়িতে চলে আসে। আর সে সারা রাত জেগে সেই বইয়ের মাধ্যমে এটা রিসার্চ করে যে ব্রেডের সমস্যাটা আসলে কি। ব্রেড তখন তার মাকে এতটা পরিশ্রম করতে দেখে সে তার কাছে এসে তাকে সরি বলে, কারণ তার জন্যই তার মাকে এতটা কষ্ট পেতে হচ্ছে। এদিকে অনেকগুলো বইয়ে খোঁজাখুঁজির পর এলিজা একটি বইয়ে ব্রেডের এই সমস্যাটির কথা জানতে পারে। সে জানতে পারে যে এটাকে বলা হয় টোরেট সিনড্রোম, যেটা পৃথিবীতে খুবই দুর্লভ একটি রোগ। এই রোগের মানুষদের কখনোই নিজেদের উপর কোনো কন্ট্রোল থাকে না। কিছুক্ষণ পরপর তাদের মস্তিষ্ক তাদেরকে যেভাবে সিগন্যাল পাঠায়, তাদের শরীরে নড়াচড়া এবং মুখের আওয়াজও অটোমেটিক বের হয়। এতে এই রোগে আক্রান্ত ব্যক্তির কোনো দোষ নেই। একথা জানতে পেরে এলিজা ব্রেডকে নিয়ে সেই সাইকিয়াট্রিস্টের কাছে যায়। আসে তাকে এই রোগটি সম্পর্কে লেখা বইটিতে থাকা সবকিছু দেখায়। তো এই বইটিতে সবকিছু দেখে সাইকিয়াট্রিস্ট বুঝতে পারে যে এটা আসলে কোন ধরনের রোগ। এলিজা তখন তার কাছে জানতে চায় যে এই রোগটির সলিউশন কি, কিভাবে ট্রিটমেন্ট করলে ব্রেড একদম ভালো হয়ে যাবে। কিন্তু সাইকিয়াট্রিস্ট তখন তাকে জানায় যে এই রোগের কোনো সলিউশন নেই, এটা খুবই রেয়ার একটি রোগ। এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী এই রোগের সলিউশন বের করতে পারেনি। তাই সে যতদিন বেঁচে থাকবে তাকে এই রোগের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। একথা শুনে এলিজা সেখানে কাঁদতে শুরু করে। আর সে ব্রেডকে নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়।
যে ব্রেড কিভাবে সারা জীবন এই রোগটিকে তার সঙ্গে করে নিয়ে বেড়াবে। কিন্তু ব্রেড এখানে তাকে সান্ত্বনা দেয় আর সে তাকে জানায় যে সে নিজেকে সামলে নিতে পারবে। এবার এলিজা বাড়িতে ফিরে ব্রেডের বাবা নরম্যানকে এই সমস্ত কথা জানায়। সে জানায় যে তাদের ছেলে এতদিন ইচ্ছে করে এমনটা করেনি, বরং তার একটি রিয়ার রোগ রয়েছে যেটার নাম হচ্ছে টোরেট সিনড্রোম। একথা শুনে ব্রেডের বাবা এই প্রথমবারের মতো ব্রেডকে বিশ্বাস করে যে ব্রেড আসলে এতদিন তাকে সত্য কথাই বলেছে। এজন্য সে ভেতরে ভেতরে অনেক গিল্টি ফিল করছিল যে সে না বুঝে ব্রেডের সঙ্গে কতটা বাজে আচরণ করেছে, সে ব্রেডকে কতটা কষ্ট দিয়েছে। তবে এসবের চাইতেও সে বেশি চিন্তিত ছিল ব্রেডের ভবিষ্যৎ নিয়ে। তো দেখতে দেখতেই আরো বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। ব্রেডের মা এলিজা সবসময় ব্রেডকে মোটিভেট করার চেষ্টা করে। এমনকি সে অনেক রিসার্চ করে এমন একটি জায়গা খুঁজে বের করেছে যেখানে ব্রেডের মতোই টোরেট সিনড্রোমে আক্রান্ত অনেক মানুষেরা রয়েছে। এলিজা তখন ব্রেডকে সেখানে নিয়ে যায় যাতে করে ব্রেড তাদেরকে দেখে মোটিভেট হতে পারে। কিন্তু সেখানে যাওয়ার পর তার ধারণাই একদম বদলে যায়, কারণ সেখানকার সমস্ত মানুষেরা তাদেরকে জানায় যে তারা তাদের এই রোগের কারণে নিজেদেরকে বন্দী বানিয়ে ফেলেছে। এমনকি তারা কেউই তাদের জীবনে সফল হতে পারেনি, তাই এখন তারা এখানেই বন্দী জীবন কাটাচ্ছে। সমাজের মানুষের সাথে তারা একদমই মেশে না। এমনকি যে মহিলা সেখানকার সবকিছুর দায়িত্বে রয়েছে সে এখানে এলিজাকে বলে যে এলিজা যেন ভুল করেও ব্রেডকে স্কুলে না পাঠায়, কারণ এমনিতেই তো এই রোগে আক্রান্ত মানুষদের তেমন কোনো কেরিয়ার নেই। তারপর আবার তাদেরকে স্কুলে পাঠানো হলে সেখানকার মানুষদের কাছে বুলি হতে হতে ব্রেড নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে। এসব কথা শুনে এলিজা ব্রেডকে নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে আসে। আর ব্রেড এখানে তার মাকে বলে, মা, আমি তাদের মতো এমন জীবন চাই না, তুমি দেখে নিও, একদিন আমি ঠিকই এগিয়ে যাব। ব্রেডের মাও তখন তাকে অ্যাপ্রিসিয়েট করে, এমনকি সে তাকে এখানে নিয়ে আসার জন্য বারবার তার কাছে ক্ষমা চায়। এরপর এলিজা কিছুদিন পরেই ব্রেডকে আরো একটি নতুন স্কুলে ভর্তি করে দেয়। কিন্তু সেখানেও ঘটতে থাকে একই ঘটনা। সমস্ত স্টুডেন্টরা সবসময় তাকে বুলি করতে থাকে, এমনকি সবাই তাকে অন্য বাচ্চাদের থেকে আলাদা মনে করে। তো একদিন যখন তাদের ক্লাস টেস্ট চলছিল তখন ব্রেড পেছনের দিকে ফিরে অনেক চেষ্টা করছিল যাতে করে কোনোভাবেই তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের না হয়, কিন্তু এতে তো তার কোনো নিয়ন্ত্রণ নেই। তাই বারবার সেখানে তার টোরেট সিনড্রোম দেখা দিচ্ছিল, যার ফলে এক পর্যায়ে ক্লাস টিচার খুবই রেগে যায় আর সে তাকে সঙ্গে সঙ্গে প্রিন্সিপালের কাছে পাঠিয়ে দেয়। তাদের স্কুলের প্রিন্সিপালের নাম ছিল মিস্টার মাইল। তো ব্রেড তাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তার কাছে ক্ষমা চাইতে থাকে। সে বারবার বলতে থাকে যে সে ইচ্ছে করে কাউকে ডিস্টার্ব করতে চায়নি। তবে মিস্টার মাইল তখন তার কথা ইগনোর করে তাকে বলে, ব্রেড, তুমি আজকে বিকেলে আমাদের স্কুলের মিউজিক প্রোগ্রামে এসো, ঠিক আছে? কিন্তু ব্রেড প্রথমে আসতে চায় না। সে মিস্টার মায়েরকে বলে যে তার জন্য মানুষের মিউজিক শুনতে সমস্যা হতে পারে, কিন্তু তারপরও মিস্টার মায়ের তাকে জোর করে আসতে বলে। তাই সেদিন বিকেল বেলা ব্রেড না চাইতেও সেই মিউজিক প্রোগ্রামে আসে। এবার যখন সেখানে মিউজিক চলছিল তখন কিছুক্ষণ পরপরই মিউজিকের মাঝখানে ব্রেডের টোরেট সিনড্রোম দেখা দিচ্ছিল, যার ফলে হলরুমে থাকা সবাই ব্রেডের দিকেই দেখছিল আর ব্রেডকে বারবার চুপ করতে বলছিল। ব্রেডের তো ইচ্ছে করছিল সেখান থেকে দৌড়ে পালিয়ে যেতে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মিউজিক শেষ হলে মিস্টার মায়ের স্টেজে উঠে সকলকে উদ্দেশ্য করে বলে, আপনারা কি মিউজিকের মাঝখানে হলরুমে কোনো আওয়াজ শুনতে পেয়েছেন? নিশ্চয়ই পেয়েছেন। আর এই আওয়াজটি করছিল আমাদের স্টুডেন্ট ব্রেড কোহেন। ব্রেড এতে অনেক ভয় পেয়ে যায়। এরপর মিস্টার মায়ের ব্রেডকে স্টেজে আসতে বলে। ব্রেড তখন ভয়ে ভয়ে স্টেজে গেলে মিস্টার মায়ের তখন ব্রেডকে বলে, ব্রেড, তুমি কিছুক্ষণ পরপর এমন আওয়াজ কেন করছো? সবাইকে একটু বলো তো। ব্রেড তখন বলে, আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাচ্ছি। আসলে আমার টোরেট সিনড্রোম নামক রেয়ার একটি রোগ আছে যেটার কোনো চিকিৎসা নেই, আর আমি ইচ্ছে করে আপনাদেরকে ডিস্টার্ব করতে চাই না। আমার শরীরের উপর আমার নিজেরই কোনো নিয়ন্ত্রণ নেই। আমি চেষ্টা করলেও আমার এই অদ্ভুত শব্দকে বন্ধ করতে পারি না, তাই আমি আন্তরিকভাবে দুঃখিত। মিস্টার মায়ের তখন ব্রেডকে জিজ্ঞাসা করে, আচ্ছা ব্রেড, আমরা সবাই তোমাকে কিভাবে হেল্প করতে পারি? ব্রেড তখন বলে, আসলে আমার কাছে মনে হয় সবাই যদি আমাকে স্বাভাবিক মনে করে আর আমার এই অসুস্থতাকে সবাই মন থেকে মেনে নেয় তাহলে হয়তো আর কারো কাছে আমার আওয়াজটিকে বিরক্তিকর মনে হবে না। সবাই যদি আমাকে এই বিষয়টিতে একটু হেল্প করে তাহলেই আমি বাকি বাচ্চাদের মতো লেখাপড়া করতে পারবো। আপনাদের একটু সহযোগিতায় আমার একটি সুন্দর ভবিষ্যৎ হতে পারে। এরপর মিস্টার মায়ের সবাইকে উদ্দেশ্য করে বলে, আপনারা সবাই শুনেছেন তো, ব্রেড এই আওয়াজটি ইচ্ছে করে করে না। এটা তার একটা রোগ যেটার পেছনে কারো হাত নেই। আজকে এই বাচ্চাটির সঙ্গে যে ঘটনা ঘটছে সেটা আপনার সঙ্গে হতে পারতো অথবা আমার সঙ্গে হতে পারতো। তাই আমাদের প্রত্যেকের উচিত ব্রেডকে তার স্বাভাবিক জীবনযাপনে সহায়তা করা। সে যেমন আছে তাকে ঠিক সেভাবেই মেনে নেয়া। আমরা কেন তাকে আলাদা দৃষ্টিতে দেখব? প্রত্যেকটি বাচ্চারই স্বাভাবিকভাবে জীবনযাপনের অধিকার রয়েছে। তাই আজকের পর থেকে ব্রেডের সম্পর্কে কোনো কমপ্লেন শুনতে চাই না। এই বলেই মিস্টার মায়ের ব্রেডকে তার সিটে গিয়ে বসতে বলে। এরপর ব্রেড যখন স্টেজ থেকে নেমে তার সিটে যাচ্ছিল তখন সেখানে থাকা সবাই ব্রেডকে অ্যাপ্রিসিয়েট করছিল। তারা হাততালি দিয়ে দাঁড়িয়ে ব্রেডকে সম্মান জানাচ্ছিল। এতে যেন ব্রেডের মুখে প্রশান্তির এক হাসি ফুটে ওঠে। সে এতটাই খুশি হয় যে আজকে যেন তার জীবনে সমস্ত কষ্ট মুছে গিয়েছে। আর আজকের এই ঘটনা ব্রেডকে অনেক বেশি মোটিভেট করে। সেদিনই ব্রেড মনে মনে সিদ্ধান্ত নেয় যে লাইফে যদি তাকে কিছু হতেই হয় তাহলে সে একদিন মিস্টার মায়ের মতো একজন টিচার হবে, যার মনে প্রত্যেকটি স্টুডেন্টের জন্য মায়া ভালোবাসা থাকবে। তো এই ঘটনার পর প্রায় কয়েক বছর সময় পার হয়ে যায়। আমরা এখানে ব্রেডকে দেখতে পাই। ব্রেড এখন অনেক বড় হয়ে গিয়েছে। যদিও ব্রেডের টোরেট সিনড্রোম এখনো তার সঙ্গেই আছে, কিন্তু ব্রেড এখন অনেক বদলে গিয়েছে। সে মানুষের কথা শুনতে শুনতে এখন আর তার কিছুই যায় আসে না। সে কারো কথায় কোনো কানই দেয় না,
টুরেট সিনড্রোমকে সে নিজে সঙ্গী বানিয়ে ফেলেছে। তাছাড়া সবচাইতে মজার ব্যাপার হচ্ছে ব্রেড তাদের দেশের সবচাইতে বড় ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, তাও আবার খুবই ভালো রেজাল্টের সঙ্গে। সে তাদের দেশের মধ্যে টপারদের লিস্টে রয়েছে। এমনকি এডুকেশনাল সেকশনে তার এত বড় বড় অ্যাচিভমেন্টের জন্য সে অনেকবার অ্যাওয়ার্ডও পেয়েছে। তবে তার সবচাইতে বড় স্বপ্নটি কিন্তু এখনো পূরণ হয়নি, সেটা হলো খুব ভালো একজন টিচার হওয়া। সে তার দৃষ্টিভঙ্গি দিয়ে মানুষকে শেখাতে চায় যে হাজারো বাধা বিপত্তি পেরিয়ে জীবনে কিভাবে এগিয়ে যেতে হবে। তাই বর্তমানে ব্রেড টিচার হওয়ার জন্য বিভিন্ন স্কুলে ইন্টারভিউ দিয়ে যাচ্ছে। তো আজকেও তার অনেক বড় একটি স্কুলে ইন্টারভিউ ছিল। সেখানকার প্রিন্সিপাল তো প্রথমে ব্রেডের সার্টিফিকেট দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়, কিন্তু যখন সে ব্রেডের সঙ্গে কিছুক্ষণ কথা বলে তখন ব্রেডের টুরেট সিনড্রোম দেখা দিচ্ছিল। ব্রেড তখন প্রিন্সিপালকে সমস্ত বিষয়টি খুব সুন্দরভাবে বুঝিয়ে বলে, কিন্তু প্রিন্সিপাল এখানে অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিল। সে ব্রেডকে বলে যে সে তার এই ধরনের অসুস্থতা নিয়ে কিভাবে ক্লাস নিতে পারবে, সে কেমন টিচার হবে এটা নিয়ে তার সন্দেহ আছে। ব্রেড তখন তাকে জানায় যে গভর্নমেন্ট তাকে এই স্বীকৃতি দিয়েছে যে সে চাইলে যে কোনো স্কুলে টিচার হতে পারে, কারণ সে সেখানে টিচার হওয়ার অনেকগুলো টেস্ট পাশ করে এসেছে। কিন্তু সেই প্রিন্সিপাল তখন তাকে বলে, আপনি যে অনেক মেধাবী মানুষ এতে কিন্তু কোনো সন্দেহ নেই, কিন্তু আপনিই বলুন তো আপনার ক্লাসের স্টুডেন্টরা কি লেখাপড়া করবে নাকি আপনার এই অদ্ভুত আওয়াজ শুনবে? তাই আমরা আপনাকে কোনোভাবে এই জবটি দিতে পারছি না। একথা শুনে ব্রেডের একদমই মন খারাপ হয় না। ব্রেড তার সার্টিফিকেটগুলো নিয়ে হাসি মুখে বেরিয়ে যায়। সে যতদিন পর্যন্ত টিচার হতে না পারছে ততদিন পর্যন্ত সে চেষ্টা করে যাবে, সে কিছুতেই হাল ছেড়ে দেবে না। তাছাড়া এভাবে রিজেক্ট হয়ে যাওয়াটা আজকেই তার প্রথমবার ছিল না, এর আগেও সে প্রায় 27টি স্কুল থেকে রিজেক্ট হয়েছে, কিন্তু এতে তার কোনো কিছুই যায় আসে না। তো এরপর ব্রেড খুশি মনেই তার বাড়িতে ফিরে আসে। সে আসলে এখন তাদের দেশের মেইন একটি শহরে থাকে, যাতে করে সে ভালো ভালো স্কুলে জবের ইন্টারভিউ দিতে পারে। সে তার খুব ভালো একজন বন্ধু রনের সঙ্গে একটি ম্যাচে থাকে। রন তাকে একদম তার ছোট ভাই জেফের মতোই ট্রিট করে, সে তাকে অনেক সাপোর্ট করে। ব্রেড প্রায় অনেকগুলো স্কুলে তার সার্টিফিকেট জমা দিয়ে এসেছে, তাই সে প্রতিনিয়ত নতুন নতুন স্কুল থেকে ফোনের আশায় থাকে। তো এবার কিছুদিন পরে তার কাছে আরো একটি স্কুল থেকে ফোন কল চলে আসে। ব্রেড এতে প্রচন্ড রকমের এক্সাইটেড হয়ে যায়। এই স্কুলটিও ছিল তার পছন্দের তালিকার একটি স্কুল, তাই পরের দিনই সে দ্রুত সে স্কুলে ইন্টারভিউ দেওয়ার জন্য চলে যায়। আর প্রতিবারের মতো প্রিন্সিপাল তার সার্টিফিকেট দেখে অনেক ইমপ্রেস হয়ে যায়। কিন্তু যখনই সে ব্রেডের টুরেট সিনড্রোমের ব্যাপারে জানতে পারে তখনই তার ব্রেডের উপর থেকে সমস্ত ইন্টারেস্ট চলে যায়। সে তখন ব্রেডকে বলে, দেখুন আমাদের স্কুলের বাচ্চারা খুবই দুষ্টু, তারা তাদের টিচারের এমন অদ্ভুত রোগ দেখলে তাকে নিয়ে সবসময় বুলি করতেই ব্যস্ত থাকবে। আমার মনে হয় এটা আপনার জন্য শোভনীয় নয়। কিন্তু ব্রেড তখন তাকে বলে, এতে আমার কোনো সমস্যা নেই, আমি আমার জীবনে এমন কিছু পরিস্থিতি মোকাবেলা করে এসেছি যে এখন আমার কাছে আর কিছুই মনে হয় না। আমি আমার এই রোগ নিয়ে সমস্ত কথা শুনতেই প্রস্তুত, কিন্তু আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। আমার এই বাচ্চাগুলোকে নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে, আমার অনেক স্বপ্ন রয়েছে। আমি তাদের মাধ্যমে সমাজকে ভালো কিছু শিখিয়ে যেতে চাই, আর আমার দৃষ্টিভঙ্গি অন্যান্য টিচারদের চাইতে আলাদা। আপনি আমার উপর একবার ভরসা করে দেখতে পারেন। আমার কাছে গভর্নমেন্টের সার্টিফিকেটও আছে। কিন্তু ব্রেডের এই সমস্ত কথাতেও প্রিন্সিপালের মন গলে না, সে ব্রেডকে রিজেক্ট করে দেয়। আর এরপরে ব্রেড আরও বেশ কয়েকটি স্কুল থেকে রিজেক্ট হয়ে যায়। তবে তারপরও সে তার আশা ছাড়ে না, সে শুধুমাত্র একটি সুযোগের অপেক্ষায় থাকে। তো এবার একদিন হঠাৎ করেই তাকে তার বাবা নরম্যান ফোন করে। নরম্যানের সঙ্গে এখন তার সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়েছে। তো নরম্যান যেখানে কাজ করে সে ব্রেডকে সেখানে আসতে বলে। ব্রেডও সঙ্গে সঙ্গে তার বাবার সঙ্গে দেখা করতে চলে যায়। এরপর তার বাবা এখানে তাকে বলে, তুমি আর কতদিন এভাবে চেষ্টা করে যাবে? অনেক তো হলো। তোমার কি মনে হচ্ছে না যে টিচার হওয়া তোমার জন্য সঠিক প্রফেশন নয়? এভাবে আর কতদিন তুমি তোমার সময় নষ্ট করবে? তাই আমি চাই তুমি সময় নষ্ট না করে আমার সঙ্গে এখানেই কাজ করো। নরম্যানের কথা শুনে ব্রেড এতে অনেক রেগে যায়, আর সে তার বাবাকে বলে, যা কিছুই হয়ে যাক আর যতই সময় লাগুক তাও আমি আমার স্বপ্ন থেকে বিন্দু মাত্র নড়ব না বাবা। আমার জীবন থেকে সমাজকে আমার অনেক কিছু দেওয়ার বাকি আছে, যেটা আমি শুধুমাত্র টিচার হয়েই করতে পারবো। তুমি তো আমার বাবা হও, তোমার তো অন্তত আমাকে সাপোর্ট করা উচিত, কিন্তু তুমি সেটা না করে আমাকে কেন ডিমোটিভেট করছো? এরপর ব্রেড সেখান থেকে চলে আসে। কিছুদিন পর ব্রেডকে আবারও একটি স্কুলে ইন্টারভিউর জন্য ডাকা হয়। ব্রেড এখানেও প্রিন্সিপালকে তার টুরেট সিনড্রোমের ব্যাপারে সবকিছু খুলে বলে। তো সবকিছু শুনে এই প্রিন্সিপাল তাকে বলে, যদিও আপনার এই রোগটির জন্য বাচ্চাদের লেখাপড়ায় অনেক সমস্যা হতে পারে, কিন্তু এতে আমার কিছু যায় আসে না। আর প্রতিনিয়ত নতুন নতুন টিচারদের ইন্টারভিউ নিতে আমার একদমই ভালো লাগে না। আপনিও এখানে টাকার জন্য এসেছেন আর আমিও টাকার জন্যই জব করছি, তাই অন্য কোনো দিকে আমাদের খেয়াল রাখার কোনো প্রয়োজন নেই। আপনাকে অনেক অনেক অভিনন্দন, আমি আপনাকে এই জবটি দিচ্ছি। কিন্তু ব্রেড এখানে তাকে বলে, আপনি আমাকে জব দিলেও আমি আপনার জবটি আর করতে পারবো না। লোকটি তখন এর কারণ জানতে চায়। ব্রেড তখন তাকে বলে, আমি এমন কোনো প্রিন্সিপালের স্কুলে জব করতে চাই না যার কিনা স্কুলের স্টুডেন্টদেরকে নিয়ে কোনো চিন্তা নেই। আপনার এত নিচু মন মানসিকতার জন্য আপনার লজ্জা হওয়া উচিত। এই বলে ব্রেড তার সমস্ত সার্টিফিকেট নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, আর সে দ্রুত তার গাড়িতে এসে বসে পড়ে। আজকে সে তার মনে অনেক কষ্ট পেয়েছে, তার এই টুরেট সিনড্রোমের জন্যই তাকে এই সমস্ত পরিস্থিতি সহ্য করতে হচ্ছে। তাই তার আজকে তার নিজের উপরই অনেক রাগ হচ্ছিল। সে তার গাড়িতে বসে আজকে প্রথমবারের মতো অনেক কাঁদে। এরপর সে সেদিন রাতের বেলা তার মা এলিজাকে ফোন করে, আর সে তার মাকে তার সমস্ত পরিস্থিতির কথা খুলে বলে। এলিজা তখন তাকে বলে, তুমি যখন ছোট ছিলে তুমি তখন আমাকে একটি কথা বলেছিলে। তুমি বলেছিলে যে তোমার জীবনে যা কিছুই হয়ে যাক তুমি কখনোই তোমার টুরেট সিনড্রোমকে জিততে দেবে না।
আর আমিও এটা মনে প্রাণে বিশ্বাস করি ব্রেড। তুমি চেষ্টা চালিয়ে যাও, আমার বিশ্বাস তুমি একদিন তোমার স্বপ্ন অবশ্যই পূরণ করতে পারবে। মায়ের কথা শুনে ব্রেডের মন অনেকটাই ভালো হয়ে যায়। সে আবারও তার লাইফে একটি মোটিভেশন খুঁজে পায়। আর পরের দিনই সে তার সার্টিফিকেটগুলোর অনেকগুলো কপি করে নিয়ে আসে। এমনকি সে একটি ম্যাপের মাধ্যমে সেই সমস্ত স্কুলগুলোর লিস্ট তৈরি করে ফেলে, যে সমস্ত স্কুলে টিচারের প্রয়োজন আছে। এরপর সে ছোট থেকে বড় সমস্ত স্কুলগুলোতে তার ডকুমেন্টগুলো জমা দিয়ে আসে। সে ডিসাইড করে যে প্রত্যেকটি স্কুলে সে ইন্টারভিউ দিতেই থাকবে, সে কখনোই হাল ছাড়বে না। তাই আনন্দের সাথে সে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে। তো সমস্ত স্কুলে সার্টিফিকেট জমা দেওয়ার পর অনেকদিন সময় পার হয়ে যায়, কিন্তু ব্রেডের কাছে কোনো ফোন কলে আসে না। এদিকে বর্তমানে ব্রেড অনেক আর্থিক সমস্যার মধ্যে ছিল, তাই সে তার হাত খরচের জন্য তার বাবার সঙ্গে কিছুদিন পার্ট টাইম কাজ করার সিদ্ধান্ত নেয়। যদিও তার বাবা তাকে সব সময় টাকা দিতে চায়, কিন্তু সে কারো টাকা নিয়েই চলতে চায় না। তাই সে নিজেই তার বাবার সঙ্গে কাজ করতে চলে যায়। এরপর সে তার বাবাকে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সে কিন্তু এই কাজটি শুধুমাত্র কিছুদিনের জন্যই করছে, কারণ সে খুব শীঘ্রই অনেক ভালো একজন টিচার হতে চলেছে। তবে তার বাবাও কিন্তু মনে মনে এটা চাইতো যে ব্রেড যেন সত্যি সত্যি তার স্বপ্ন পূরণ করতে পারে। এদিকে আবার মাঝে মাঝে ব্রেডের সঙ্গে দেখা করতে আসে তার সৎমা, যার নাম হচ্ছে আটলান্টানা। আটলান্টানা আবার অনেক ভালো মহিলা ছিল। সে ব্রেডকে নিজের সন্তানের মতোই ভালোবাসত, এমনকি সে ব্রেডকে সবসময় সাপোর্ট করত। তাই ব্রেডের সঙ্গে আটলান্টানার সম্পর্ক খুবই ভালো ছিল। তো এভাবেই প্রায় 2 মাস সময় পার হয়ে যায়। আসলে এবার ব্রেড তার সার্টিফিকেটগুলোর সঙ্গে সঙ্গে তার টোরেট সিনড্রোম সম্পর্কেও একটি কাগজ জমা দিয়েছিল। তাই হয়তো কোনো স্কুল থেকেই তাকে এখন ডাকছে না, কিন্তু ব্রেড এখনো অপেক্ষায় আছে যে কোনো না কোনো স্কুল থেকে তাকে ফোন করা হবে। তো এভাবেই একদিন সকালবেলা সে যখন তার রুমে বসেছিল, ঠিক তখনই একটি স্কুল থেকে তার ফোন আসে। ব্রেড অনেক এক্সাইটেড হয়ে দ্রুত ফোনটিকে রিসিভ করে। এরপর ব্রেডকে ইন্টারভিউর জন্য ডাকা হয়। সেখানকার প্রিন্সিপাল জিম এবং তার অ্যাসিস্ট্যান্ট লেরি তাকে অনেক সুন্দরভাবে ওয়েলকাম জানায়। এরপর তাদের ইন্টারভিউ শুরু হয়। জিম এবং লেরি ব্রেডের সঙ্গে অনেক ভালো আচরণ করছিল। তো এখানে জিম লেরিকে জিজ্ঞাসা করে, প্রত্যেকটি পরীক্ষাতে আপনার রেজাল্ট তো অনেক ভালো, আপনি তো চাইলেই অন্য কোনো প্রফেশনে যেতে পারতেন, কিন্তু সেটা না করে আপনি কেনই বা টিচার হতে চান? ব্রেড তখন তাকে বলে, আসলে আমি যখন ছোট ছিলাম আমার এই টোরেট সিনড্রোমের জন্য আমাকে অনেক জায়গাতে লজ্জিত হতে হয়েছে। অনেকগুলো স্কুল থেকে আমাকে অপমান করেও বের করে দেওয়া হয়েছে। এক পর্যায়ে তো এমন হয়েছিল যে কোনো স্কুলে আমাকে রাখছিল না। কিন্তু একবার আমার মা আমাকে এমন একটি স্কুলে ভর্তি করে যেখানকার প্রিন্সিপাল ছিল অনেক উদার মনের একজন মানুষ। তার নাম ছিল মিস্টার মায়ের। তিনি আমাকে শিখিয়েছেন মানুষের জীবনের আসল শিক্ষা আসলে কি। আসলে আমরা বই পুস্তকে যে শিক্ষাগুলো পেয়ে থাকি সেটা কখনোই আমাদেরকে মানবিকতা এবং নৈতিকতা শিক্ষা দিতে পারে না। সেটার জন্য প্রয়োজন একজন ভালো পথপ্রদর্শকের। কোনো মানুষ উচ্চশিক্ষিত হলে সে মানুষ হয় না। মানুষ হতে হলে মানুষের মধ্যে মনুষ্যত্ববোধ থাকতে হয়। আর আমি আমাদের সমাজের মধ্যে এই শিক্ষাটিকেই পৌঁছে দিতে চাই। আমি মিস্টার মায়ের মতোই একজন শিক্ষক হতে চাই। মিস্টার মায়ের ঠিক যেভাবে আমার জীবন বদলে দিয়েছে, আমিও চাই যে আমার মাধ্যমে এমন হাজারো শিশুর জীবন বদলে যাক। তারা সবাই সমান অধিকার নিয়ে বেড়ে উঠুক, এটাই আমার স্বপ্ন। তাই প্রায় 30টিরও বেশি স্কুল থেকে রিজেকশন পাওয়ার পরও এখনো আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর যদি আপনারাও আমাকে রিজেক্ট করে দেন, এতেও আমার কোনো সমস্যা নেই। আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার স্বপ্নের দিকে এগিয়ে যেতে থাকবো। ব্রেডের এই সমস্ত কথা শুনে প্রিন্সিপাল জিম এবং লেরি অনেক ইমপ্রেস হয়ে যায়। তাদের কাছে ব্রেডের চিন্তাধারা অনেক অসাধারণ মনে হয়। তারা ব্রেডের জীবনের গল্প শুনতে অনেক বেশি আগ্রহী হয়ে ওঠে। ব্রেডও এই প্রথমবারের মতো কারোর সঙ্গে কথা বলে এতটা কমফোর্টেবল ফিল করছে। তারা সবাই প্রায় 2 ঘন্টা যাবত একসঙ্গে গল্প করে। এটা ছিল ব্রেডের জীবনের সবচাইতে বেস্ট ইন্টারভিউ। তো ইন্টারভিউ শেষ হলে প্রিন্সিপাল এবং ল্যারি তাকে জানায় যে তারা তাকে খুব শীঘ্রই তাদের ডিসিশন জানাবে। যদিও ব্রেডের ইন্টারভিউ খুবই ভালো হয়েছিল, কিন্তু তারপরও সেই স্কুলে জব পাওয়ার খুব একটা আশা করছে না। তবে এর পরেই দেখা যায় যে পরের দিন আবারও ব্রেডকে ডাকা হয়। তো এখানে ব্রেডকে স্কুলের বাকি টিচারদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। আর টিচাররাও ব্রেডের কাছ থেকে তার জীবনের গল্প শোনে এবং ব্রেডের চিন্তা ভাবনা শুনে তারাও তার প্রতি অনেক ইমপ্রেস হয়, যার ফলে অবশেষে ব্রেডকে এই স্কুলে জবটি দেওয়া হয়। ব্রেড এখন অফিসিয়ালি একজন টিচার। ব্রেডের কাছে যেন সবকিছু স্বপ্নের মতো মনে হচ্ছিল। এবার রাতের বেলা ব্রেড তার মাকে এই খবরটি জানায়। তার মা এটা শুনে অনেক খুশি হয়ে যায়। সে এতটাই খুশি হয় যে খুশিতে সে তার চোখের পানি ধরে রাখতে পারছিল না, কারণ সে তো এটা খুব ভালোভাবেই জানে যে তার ছেলে এই জায়গাতে আসতে কতটা কষ্ট করেছে। এরপর সে মজা করে তার ছেলে ব্রেডকে বলে, লাইফে তো অনেক কষ্ট করেছো, আশা করছি এখন থেকে তোমার জীবন অনেক ভালো কাটবে। এখন তো তুমি অনেক বড় হয়ে গিয়েছো, তাহলে তুমি তোমার মতো একজন ভালো মনের মানুষকে কেন নিজের জন্য খুঁজে নিচ্ছ না? একথা শুনে ব্রেড তার মাকে বলে, এসব তুমি কি বলছো মা? তোমার কাছে কি মনে হয় যে কোনো মেয়ে আমার টোরেট সিনড্রোমের ব্যাপারে জানতে পারলে আমাকে বিয়ে করতে চাইবে? তুমি বলো, কোনো মেয়ে কি চাইবে যে তার হাজবেন্ড এমন একজন মানুষ হোক? ব্রেডের মা তখন বলে যে সব মানুষই এক হয় না। ব্রেডের জন্য হয়তো কোনো না কোনো মানুষ আছে যে কিনা তাকে সত্যিই মন থেকে ভালোবাসবে। মায়ের এসব কথা শুনে ব্রেড তখন কোনো কিছু চিন্তা না করে এমনি একটি ডেটিং সাইটে তার একটি প্রোফাইল তৈরি করে রাখে। তো এবার ব্রেডের হাতে 2 দিন সময় ছিল স্কুলে ক্লাস নেওয়ার জন্য ভালোভাবে প্রিপারেশন নেয়ার। তাই ব্রেড খুব তাড়াতাড়ি করে সবকিছু রেডি করে ফেলে। এবার স্কুলে যাওয়ার পর ল্যারি তাকে তার ক্লাস বুঝিয়ে দেয়। স্কুলের সমস্ত টিচাররা তাকে ক্লাসে সবকিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছিল। এখানকার সবাই ব্রেডকে অনেক নর্মাল ভাবে দেখছিল। তো ব্রেডও সবার সঙ্গে মিলে তার ক্লাসটিকে সুন্দরভাবে গুছিয়ে ফেলে। আজকে ক্লাসরুমটি গুছিয়ে কালকে তার ক্লাস নেওয়ার কথা।
তো সেদিন সে যখন তার বাড়িতে ফিরে আসে তখন সেই ডেটিং অ্যাপে নিনসি নামক একজন মেয়ে তার সঙ্গে দেখা করতে চায়। তারা দুজনে একটি কফি শপে এসে দেখা করে। নিনসি মেয়েটি ছিল খুবই হাসি খুশি এবং চঞ্চল প্রকৃতির। তো ব্রেড এখানে হাসি মুখে নিনসিকে তার পরিচয় দেয়। আর এখানে ব্রেডের টোরেট সিনড্রোম দেখা দিলে সে নিনসিকে এই বিষয়ে সমস্ত কিছু খুলে বলে। তবে ব্রেডের এখানে টোরেট সিনড্রোম দেখা দিলে সবাই যখন তার দিকে তাকিয়েছিল তখন ব্রেড এখানে ন্যান্সিকে বলে, সবাই আমার দিকে কেন তাকাচ্ছে বলতে পারবে? নিনসি বলে, কেন? ব্রেড তখন বলে, কারণ তারা ভাবছে যে এই ছেলেটি এত কুল আওয়াজ কিভাবে বের করছে। ব্রেডের এমন আত্মবিশ্বাস দেখে নিনসি খুবই অবাক হয়। তার কাছে ব্রেডের পার্সোনালিটি অনেক ভালো লাগে। তারা এখানে নিজেদের পছন্দ অপছন্দ নিয়ে অনেক গল্প করে। আজকে সারাদিন তাদের দুজনেরই সময় বেশ ভালো কাটে। তবে যখন তাদের দুজনের বিদায়ের সময় আসে তখন নিনসি ব্রেডকে খুবই সিম্পল ভাবে বিদায় জানিয়ে চলে যায়। সে তাদের ডেটের ব্যাপারে কোনো কিছুই বলে না। যদিও প্রথমে ব্রেডের কিছুটা মন খারাপ হয়, কিন্তু পরে সে নিজেই বুঝতে পারে যে নিনসির মতো এত সুন্দর একটি মেয়ে কেনই বা তার সঙ্গে ডেট করতে যাবে। এটা ভেবে সে তার বাড়িতে চলে আসে। আর রাতের বেলা যখন সে তার ক্লাসের জন্য প্রিপারেশন নিচ্ছিল ঠিক তখনই সেই ডেটিং অ্যাপে তার কাছে একটি মেসেজ আসে। আর মেসেজটি করেছে তাকে নিনসি। এটা দেখে ব্রেড অনেক খুশি হয়ে যায়। নিনসি এখানে তার পছন্দের গান এবং শিল্পীর কথা বলে এবং ব্রেডের কাছেও জানতে চায় যে তার কি ধরনের গান পছন্দ। তো এভাবেই তাদের দুজনের মধ্যে কথা শুরু হয়। তারা আস্তে আস্তে একে অপরের বন্ধু হয়ে যায়। তো এবার পরের দিন থেকে ব্রেড তার স্কুলে ক্লাস নিতে শুরু করে। বাচ্চাদেরকে মজা দেওয়ার জন্য যা কিছু করা প্রয়োজন ব্রেড প্ল্যান মোতাবেক সেই সবকিছুই করে। এমনকি সে বাচ্চাদের জন্য তার একটি পোষা খরগোশ এখানে নিয়ে আসে। আর ক্লাসের প্রথম দিনই সে বাচ্চাদেরকে তার নিজের ব্যাপারে সবকিছু বলে। এমনকি সে টোরেট সিনড্রোমের ব্যাপারেও সবকিছু খুলে বলে। সেই সাথে সে বাচ্চাদেরকে বলে যে তাকে তারা চাইলে যে কোনো প্রশ্ন করতে পারে, সে তাদের বন্ধুর মতো। বাচ্চারাও এখানে তাকে নানা ধরনের অদ্ভুত অদ্ভুত প্রশ্ন করতে থাকে। আর ব্রেড খুবই মজা করে তাদের প্রত্যেকের প্রশ্নের উত্তর দিতে থাকে। কিন্তু ব্রেডের ব্যবহারে তারা নিজেরাও অনেক ইমপ্রেস হয়ে যায়। বাচ্চাদের সঙ্গে ব্রেডের কথা বলার ধরনই ছিল একদম আলাদা। তাকে তার ক্লাসে দেখলে মনে হবে যে সে নিজেও জানে একজন বাচ্চা। ব্রেড এখানে তার টোরেট সিনড্রোম নিয়ে এমন মজার মজার কথা বলে যে বাচ্চাদের কাছে তার এই টোরেট সিনড্রোমটিকে অনেক মজার মনে হয়। একজন স্টুডেন্ট এখানে ব্রেডকে প্রশ্ন করে, আচ্ছা স্যার, আপনার এই সিনড্রোমটির কারণে আপনি কি কি করতে পারেন না? ব্রেড তখন তাকে বলে, আমি সবকিছুই করতে পারি, শুধুমাত্র একটি কাজ করা আমার জন্য কোনোভাবেই সম্ভব নয়। স্টুডেন্টরা তখন আগ্রহ নিয়ে জানতে চায় যে সেটা কি কাজ। ব্রেড তখন তাদেরকে খুবই মজা করে উত্তর দেয়, আসলে আমি চাইলেও লুকোচুরি খেলতে পারি না। তোমরা তো অনেক বুদ্ধিমান, বুঝতেই তো পারছো আমার এই শব্দের জন্য আমি এমনি ধরা পড়ে যাব। বাচ্চারা ব্রেডের কথা শুনে অনেক হাসে। তো এভাবেই প্রায় বেশ কয়েকদিন সময় পার হয়ে যায়। এরপর হঠাৎ করে একদিন দেখা যায় যে স্কুলে আমান্ডা নামক একজন স্টুডেন্টের বাবা এসেছে, যার নাম ছিল হিলারি। হিলারি জোর করে আমান্ডাকে ব্রেডের ক্লাস থেকে নিয়ে গিয়েছে। কিন্তু আমান্ডা কিছুতেই অন্য ক্লাসে যাবে না, কারণ সে ব্রেডের ক্লাস করতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করে। তো প্রিন্সিপাল এবং ল্যারিও হিলারিকে বোঝালে লোকটি কিছুই বুঝতে চাইছিল না। এরপর ব্রেডি লোকটিকে বোঝাতে যেতে চায়, কিন্তু লোকটি এখানে ব্রেডের সম্পর্কে অনেক আজে বাজে কথা বলে চলে যায়। সে বলে যে তার সন্তানের ভালো সেই সবচাইতে ভালো বোঝে। এসব কথা শুনে ব্রেড শুধুমাত্র হাসে, সে আর কিছুই বলে না। তবে ল্যারি ব্রেডকে ডিমোটিভেট হতে নিষেধ করে এবং সে তাকে তার মতো করে বাচ্চাদেরকে পড়াতে বলে। তো ব্রেডও একদম বাচ্চাদেরকে নিজের সন্তানের মতোই আদর করে তাদেরকে পড়াতে থাকে। আর বাচ্চারাও এখন তাকে খুবই ভালোবাসে। এদিকে ব্রেড প্রতিদিন ক্লাস নেওয়ার সময় দেখতে পায় যে আমান্ডা লুকিয়ে লুকিয়ে তার ক্লাসের দিকে তাকিয়ে আছে। সে বুঝতে পারে যে আমান্ডার কতটা মন খারাপ। তাই ক্লাস শেষ করে সে লুকিয়ে লুকিয়ে আমান্ডার সঙ্গে দেখা করে। আমান্ডা বলে যে তার বাবা অনেক খারাপ, সে জোর করে তাকে তার ক্লাস থেকে নিয়ে গিয়েছে। তবে ব্রেড তাকে বলে, বাবা মা সন্তানের জন্য যা কিছু করে ভালোর জন্যই করে, তাই কখনো এমনটা মনে করবে না আমান্ডা। আমি তো এই স্কুলেই আছি, তোমার যখন ইচ্ছে আমার সঙ্গে দেখা করতে চলে আসবে, ঠিক আছে? আমান্ডা এতে অনেক খুশি হয়। এরপর ব্রেড সেখানে থমাস নামক একজন বাচ্চাকে দেখতে পায়, যে কিনা ক্লাস ফাঁকি দিয়ে একটি দরজার কাছে দাঁড়িয়ে আছে। থমাস হচ্ছে তাদের ক্লাসের সবচাইতে দুর্বল স্টুডেন্ট। সে পড়তে একদমই পছন্দ করে না। তাই ব্রেড তখন থমাসকে আলাদা একটি ক্লাসে নিয়ে যায়। এরপর সে থমাসকে বলে, তোমার জন্য পড়াটা কত সহজ, তাও তুমি পড়ছো না। আর আমার জন্য লেখাপড়া কত কঠিন ছিল জানো? কিন্তু আমার মা আমাকে মোটিভেট করায় আমি সব বাধা পেরিয়ে লেখাপড়া করি। যদি আমার মতো একজন মানুষ পড়তে পারে, তুমি কেন পারবে না? এখন এই বিষয়টি বোঝানোর জন্য সে থমাসকে একটি বই পড়তে বলে, আর থমাসও বইটি পড়তে শুরু করে। এরপর ব্রেড পড়ার মাঝখানেই থমাসকে কিছুক্ষণ পরপরই তাকে ঝাঁকুনি দিয়ে আওয়াজ করতে থাকে। থমাস তখন ব্রেডকে বলে, আপনি এমন করলে আমি পড়ায় কিভাবে মনোযোগ দেব? এরপর ব্রেড তাকে বলে, ঠিক তাই, আমি যখন পড়তে বসতাম সব সময় আমার সঙ্গে এমনটাই ঘটতো। আমি আমার রোগের কারণে মনোযোগী দিতে পারতাম না। তো আমি যদি এমন একজন মানুষের লেখাপড়া করতে পারি, তাহলে তুমি কেন পারবে না বলো তো? এই বলে সে থমাসকে অনেক অ্যাপ্রিসিয়েট করে। আর সে থমাসকে একটি মুকুট পরিয়ে দিয়ে একজন রাজার গল্প শোনায়। এদিকে আবার ব্রেডের সঙ্গে নিনসির সম্পর্ক অনেক ভালো হয়ে ওঠে। তারা দুজন মিলে নানা জায়গাতে ঘুরতে যায় এবং লং ড্রাইভে বেরিয়ে একসঙ্গে গান করতে থাকে। একদিন নিনসি ব্রেডের মায়ের সঙ্গে দেখা করতে চায়। ব্রেড তখন তাকে তাদের বাড়িতে নিয়ে যায়, যেখানে ব্রেডের আরো আত্মীয় স্বজনরা ছিল। ব্রেডের মা নিনসিকে দেখে অনেক খুশি হয়, সে তাকে অনেক আদর করে। আর এখানে পার্টিতে যখন সবাই ব্যস্ত ছিল, তখন ব্রেড এখানে নিনসিকে প্রথমবারের মতো প্রপোজ করে। ব্রেড ভয় পাচ্ছিল যে নিনসি যদি তাকে ছেড়ে চলে যায়, কিন্তু নিনসি তাকে জানায় যে সে প্রথম দিনই ব্রেডের প্রেমে পড়ে গিয়েছিল। ব্রেডের মতো এমন ভালো একজন মানুষকে কেউ কিভাবে ভালো না বাসতে পারে।
তাই সেও ব্রেডকে অনেক ভালোবেসে ফেলেছে। সে সারা জীবন ব্রেডের পাশে থাকতে চায়। ব্রেড রাতের বেলা তার মাকে এই কথা জানায়। ব্রেডের মা এতে অনেক খুশি হয়, কিন্তু ব্রেড ভয় পাচ্ছিল যে কোনোদিন যদি নিন্সি তাকে ছেড়ে চলে যায়, তবে ব্রেডের মা তাকে বলে যে তার অনেক অভিজ্ঞতা রয়েছে, সেই মানুষকে দেখলেই বুঝতে পারে যে সেই মানুষটি কেমন। তাই সে নিন্সিকে দেখে বুঝতে পেরেছে যে নিন্সি কতটা ভালো মনের একজন মানুষ। নিন্সি যেহেতু সবটা জেনে তাকে ভালোবেসেছে, তাই সে কখনোই তাকে ছেড়ে যাবে না। মায়ের কথা শুনে ব্রেড যেন তার মনে স্বস্তি পায়। তো ব্রেডের ক্লাসে আবার হেদার নামক একটি মেয়ে রয়েছে। হেদার ছিল তাদের ক্লাসের সবচাইতে মেধাবী স্টুডেন্ট। সে শুরু থেকেই ব্রেডকে সাপোর্ট করে, এমনকি টিচার হিসেবে সে ব্রেডকে ভালোবাসে এবং সম্মান করে। প্রতিদিন স্কুল ছুটি হওয়ার পর সে ব্রেডকে জড়িয়ে ধরে তারপর সে বাসায় যায়। আর ব্রেডের সঙ্গে হেদারের এমন আন্তরিকতা দেখে হেদারের মা একদিন ব্রেডের কাছে আসে ব্রেডকে জানায় যে হেদার তার কথা সবসময় বলে। হেদার তাকে খুব পছন্দ করে, হেদার তাকে অনেক আপন মনে করে। আর ব্রেডের সঙ্গে হেদারের এমন আন্তরিকতা দেখে হেদারের মা এখানে ব্রেডকে জানায় যে হেদারের ব্লাড ক্যান্সার হয়েছে, সে আর বেশি দিন বাঁচবে না। এটা শুনে ব্রেড অনেক কষ্ট পায়, আর সে চেষ্টা করতে থাকে হেদারের শেষ দিনগুলো অনেক ভালো করে তোলার। সে হেদারকে তার পছন্দের খরগোশটি উপহার দেয়। হেদার এতে অনেক খুশি হয়। এভাবেই প্রায় বেশ কয়েকদিন ব্রেড হেদারের সঙ্গে সময় কাটায়। আর কিছুদিন পরেই তার কাছে খবর আসে যে হেদার মারা গিয়েছে, যেটা শুনে ব্রেড অনেক ভেঙে পড়েছিল। এরপর সবাই মিলে চলে যায় হেদারের ফিনারিলে, কিন্তু ব্রেড বাহিরে দাঁড়িয়েছিল, কারণ এতে করে সেখানকার মানুষের ডিস্টার্ব হতে পারে। কিন্তু কিছুক্ষণ পরেই তার কাছে হেদারের মা আসে তাকে বলে, আপনি কেন ভেতরে আসছেন না? আপনি তো ছিলেন হেদারের সবচাইতে পছন্দের মানুষ। আপনি ওর জীবনের শেষ দিনগুলোকে অনেক সুন্দর করে দিয়েছেন, সেটার জন্য আমরা আপনার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। আপনি ভেতরে আসলে আমরা অনেক খুশি হব। এরপর সে নিজেই ব্রেডকে ভেতরে নিয়ে যায়। ব্রেড এখানে নিজের চোখের পানি ধরে রাখতে পারছিল না, তার হেদারের জন্য প্রচন্ড খারাপ লাগছিল। এই ঘটনার পর প্রায় কয়েক মাস সময় পার হয়ে যায়। তো একদিন যখন ব্রেড বাচ্চাদের ক্লাস নিচ্ছিল, তখন তাদের স্কুলে গভর্নমেন্ট এডুকেশনাল সেকশন থেকে অনেক বড় একজন অফিসার আসে। সে স্কুলের প্রত্যেকটি টিচারের ক্লাসগুলো পর্যবেক্ষণ করতে থাকে। আর সে প্রিন্সিপাল জিম এবং ল্যারির সঙ্গে লুকিয়ে লুকিয়ে ব্রেডের ক্লাসও পর্যবেক্ষণ করছিল। সে এখানে দেখতে পায় যে ব্রেড শুধুমাত্র বাচ্চাদেরকে পড়াচ্ছেই না, বরং সে মজার ছলে তাদের সঙ্গে বাহিরের নানা বিষয় সম্পর্কে তাদেরকে শেখাচ্ছে। সে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যাচ্ছে, তাদের সঙ্গে খেলছে, তাদের সঙ্গে হাসাহাসি করছে এবং তাদেরকে যেন একদম নিজের সন্তানের মতোই আদর করছে। আর বাচ্চারাও তার সঙ্গে এমন ভাবে মিশে গিয়েছে যেন দেখে মনে হচ্ছে যে ব্রেড তাদের অনেক আপন কোনো মানুষ। আর সবচাইতে বড় ব্যাপার হচ্ছে যে ব্রেড স্কুলে ক্লাস নেওয়ার পর থেকে বাচ্চাদের রেজাল্ট অনেক ভালো হয়েছে। যে সমস্ত বাচ্চারা আগে পাস মার্কও উঠাতে পারত না, তারাই এখন 70 থেকে 80% নাম্বার পাচ্ছে। পড়ালেখাটা যেন এখন তাদের কাছে অনেকটাই খেলার মতো। তো এই সমস্ত কিছু পর্যবেক্ষণ করে অফিসার সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর প্রায় কয়েক সপ্তাহ সময় পার হয়ে যায়। একদিন হঠাৎ করে স্কুলের টিচাররা ব্রেডকে ডাকে এবং তাকে তাদের সঙ্গে করে তার ক্লাসে আসতে বলে। ব্রেড এতে কিছুটা ভয় পেয়ে যায়, কারণ সে ভাবছিল যে তার দ্বারা আবার কোনো ভুল হয়ে গেল না তো। তবে ব্রেডকে ক্লাসে নিয়ে যাওয়ার পর ল্যারি এখানে সমস্ত স্টুডেন্টদেরকে বলে, এই হচ্ছে তোমাদের ক্লাস টিচার ব্রেড কোহেন। তবে আজ থেকে সে কোনো সাধারণ টিচার নয়, বরং সে একজন ন্যাশনাল টিচার, কারণ এবছর তাকে আমাদের দেশে জাতীয় টিচার হিসেবে নির্বাচিত করা হয়েছে। আসলে সেদিন গভর্নমেন্ট অফিস থেকে যে অফিসার এসেছিল, সে আসলে ন্যাশনাল টিচার সিলেকশনের জন্য এখানে এসেছিল। আর সমস্ত দিক বিবেচনা করে ব্রেডই হচ্ছে এবারের সেরা টিচার, তাই কালই তাকে অ্যাওয়ার্ডের জন্য ডাকা হয়েছে। এটা জানতে পেরে ব্রেড তো একদম শক হয়ে যায়। তবে ব্রেডের চাইতে ব্রেডের স্টুডেন্টরাই বরং বেশি খুশি ছিল। তারা সবাই এখানে দাঁড়িয়ে ব্রেডের জন্য চিৎকার করতে করতে হাততালি দিচ্ছিল। আর ব্রেডের কাছে সবকিছুই যেন মনে হচ্ছিল স্বপ্নের মতো। এরপর দেখতে দেখতে অ্যাওয়ার্ডের দিন চলে আসে। নিন্সি নিজের হাতে ব্রেডকে রেডি করে দেয়। ব্রেড আজকে তার লাইফে প্রথমবারের মতো এতটা নার্ভাস ছিল, কিন্তু নিন্সি তার মনে সাহস জুগিয়ে তাকে ভেতরে পাঠায়। ব্রেডের মা, বাবা, সৎমা, এমনকি ব্রেডের ছোট ভাই, তার বন্ধু, সেই সাথে তার ক্লাসের প্রত্যেকটি ভালোবাসার স্টুডেন্টরা, যাদেরকে দেখে ব্রেড প্রতিনিয়ত তার মনে সাহস পায়। এরপর ব্রেডকে স্টেজে ডাকা হয় আর তার কাছে তার লাইফ জার্নির ব্যাপারে সমস্ত কিছু জানতে চাওয়া হয়। ব্রেড তখন সবাইকে এক এক করে তার জীবনের গল্প বলতে থাকে, যে সে কত রকমের বাধা বিপত্তি পেরিয়ে আজকে এই জায়গাতে পৌঁছতে পেরেছে। আর আজকের এই জায়গাতে পৌঁছানোটা তার ছোটবেলা থেকে একটি স্বপ্ন, যেটা সে ঠিক সেদিন থেকেই দেখতে শুরু করেছিল, যেদিন তার জীবনে মিস্টার মায়ের নামক সেই টিচার এসেছিল। তার পরিবারের পরে মিস্টার মায়েরই হলো তার জীবনের সবচাইতে বড় অনুপ্রেরণা। সে যতদিন বেঁচে থাকবে মিস্টার মায়েরকে কোনোদিনও ভুলবে না। এরপর ব্রেড এখানে আরো বলে, আমি আজকে আপনাদেরকে আমার সবচাইতে বড় শক্তির ব্যাপারে বলতে চাই। সেটা শুনলে হয়তো আপনারা অনেক অবাক হতে পারেন, কিন্তু আমার লাইফে আমার সবচাইতে বড় শিক্ষক হচ্ছে আমার টোরেট সিনড্রোম। আর এটাই আমাকে আজকে এই জায়গাতে পৌঁছতে সাহায্য করেছে। এই টোরেট সিনড্রোমের কারণেই আমি সমাজের বাস্তবতা ছোট থেকেই শিখেছি, এবং এটাই আমাকে শিখিয়েছে যে জীবনে হাল না ছেড়ে কিভাবে এগিয়ে যেতে হয়। তাই আমি বলবো, টোরেট সিনড্রোম আমার কাছে সৃষ্টিকর্তার পক্ষ থেকে অনেক বড় একটি উপহার, যেটা সৃষ্টিকর্তা সবাইকে দেয় না। এরপর একজন ব্রেডকে প্রশ্ন করে, আচ্ছা আপনি এই টোরেট সিনড্রোম থেকে কি কি শিখেছেন? তো ব্রেড এখানে এই ব্যাপারে বলতেই যাবে, কিন্তু এরপর দেখা যায় এখানে তার স্টুডেন্টরাই এক এক করে হাত তুলতে শুরু করে, আর তারাই এখানে এক এক করে বলতে থাকে যে ব্রেড তার লাইফ থেকে কি কি শিখেছে, যেটা ব্রেড এখন তাদেরকে শেখাচ্ছে। একজন বলে, আপনি শিখেছেন জীবনে কিভাবে এগিয়ে যেতে হয়। আরেকজন বলে,
আপনি শিখেছেন কিভাবে জীবনে বারবার হেরে গিয়েও অনুপ্রাণিত হতে হয়। এরপর আরেকজন স্টুডেন্ট বলে, আপনি শিখেছেন কিভাবে যে কোনো পরিস্থিতি হাসি মুখে মোকাবেলা করতে হয়। এভাবেই এক একজন স্টুডেন্ট এক একটি কথা বলতে থাকে, যেটা শুনে ব্রেডের চোখে যেন অশ্রু চলে আসে। ব্রেড সবাইকে মোটিভেট করার জন্য তার অ্যাওয়ার্ডটি সবার সামনে তুলে ধরে। সবাই এতে যেন খুশিতে আত্মহারা হয়ে পড়ে। প্রত্যেকে এখানে ব্রেডকে হাততালি দিয়ে সম্মান জানায়। ব্রেড তো তার জীবনে এটাই চাইছিল, যে সে যেভাবেই হোক তার টোরেট সিনড্রোমকে কিছুতেই জিততে দেবে না। সে নিজেই সবাইকে জিতে দেখাবে। আর আজকে সে জীবনের হাজারো বাধা বিপত্তি পেরিয়ে সত্যি সত্যি একজন সফল মানুষ হয়ে দেখিয়েছে।